experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তার পিতা মহলের উচ্চ পর্যায়ের কর্মচারী, তার সঙ্গে পেরে উঠবো না আমরা, উল্টো হারাতে হবে এই দোকানটা। শুনল না যেন জোভিয়া। জিদান তার দলবল নিয়ে তাদের দোকানের সম্মুখে আসতেই শক্ত হয়ে উঠে দাঁড়াতে চাইল সে। খপ করে তার হাত চেপে ধরল জার্নাব, চোখের ইশারায় বুঝিয়ে দিল, বসে থাকো, আমি সামলাচ্ছি। এমন সময় বিশ্রী অঙ্গভঙ্গি করে ডেকে উঠল জিদান। কি গো দুই সুন্দরী, সামনে আসবে না নাকি? তোমাদের সৌন্দর্য দেখে এবারের চাঁদাটা মাফও করে দিতে পারি। সামনে এসো, সামনে এসো, নাহলে আমাকে আবার ভেতরে আসতে হবে। মাদুর ছেড়ে উঠে দাঁড়ালো জার্নাব, সালাম প্রদান করে বিনয় ভঙ্গিতে বলল, এ সপ্তাহে খুব একটা বেচা কেনা হয়নি ভাইয়া, যতটুকু হয়েছে বাজারের ওষুধ কেনার পর সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। দয়া করে একটু সময় দিন, সামনের সপ্তাহে আপনাকে পুরোটা একেবারে দিয়ে দেবো, কথা দিলাম। জার্নাবের আগাগোড়া পর্যবেক্ষণ করে নিয়ে শয়তানি হাসল জিদান, অতঃপর বিশ্রী ভঙ্গিমা করে বলল, তা আবার হয় নাকি সুন্দরী? গতরখানা তো ভালোই বানিয়েছ, এদিকে বিবাহ করছো না দুবার, ব্যবসা নিশ্চয়ই ভালোই জমেছে রাতের বেলা। তা আমাকেও তো একটু সুযোগ দিয়ে দেখতে পারো, চাঁদা মৌকুফের সাথে বকশিসও পাবে। ঘৃণায় শরীর রি করে উঠল জার্নাবের। এত নোংরা মন মানসিকতা কারোর থাকতে পারে তা জানা ছিল না জার্নাবের। লজ্জায় ঘেন্নায় কুঁকড়ে যাচ্ছে সে। জঘন্য রকম নোংরা কথাগুলো বলেও দাঁত বের করে হাসছে জিদান, সাথে তাল মেলাচ্ছে তার দলবল। ইতিমধ্যে ভিজে উঠেছে জার্নাবের নয়নজোড়া। টলমল দৃষ্টি লুকিয়ে দাঁতে দাঁত চেপে সে কথাগুলো হজম করে নিলেও হুট করে উঠে দাঁড়ালো জোভিয়া। পর্দার আড়ালে তার হালকা বাদামি চোখ দুটো অগ্নি শিখার ন্যায় জ্বলে উঠছে। আচমকা কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই সে সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল জিদানের গাল বরাবর। থাপ্পড়টা এতটাই জোরালো ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে ধরল জিদান। ধরে ফেলল তার সাথের ছেলেগুলো। অগ্নিদৃষ্টিতে ফিরে তাকালো জিদান। ভয়ে থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে জার্নাবের। জিদান হিংস্র হয়ে জোভিয়ার দিকে তেড়ে যেতে নিলে তাকে চেপে ধরে তার সাথের ছেলেগুলো। শোরগোলের লক্ষণ পেয়ে এতক্ষণে ভিড় জমে গেছে দোকানের সামনে। ছেলেগুলো জিদানকে সামলে নিয়ে স্বল্প স্বরে বলল, ভরা বাজারে কিছু করলে গর্দান নিয়ে নেবেন সুলতান, চারপাশে দেখুন কত লোকজন জড়ো হয়ে গেছে। জিদান চারপাশে নজর বুলিয়ে দেখল ঘটনা সত্যই, এখানে কিছু করা যাবে না। তবে হার মানল না সে। সামান্য এক নারীর কাছে হার মানার পুরুষ নয় সে। যেই নারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে এতদিন, তাদের একজনের কাছে হারবে সে? কখনো না। ভরা বাজারে এমন অপমান তাকে হিংস্র করে তুলেছে কয়েক গুণ। সে আক্রোশ ভরা দৃষ্টিতে চেয়ে হুমকির স্বরে বলল, হাজার মানুষের সাথে শুয়ে শুয়ে খুব গরম হয়েছে তোর শরীরে, হ্যাঁ? জিদানের গায়ে হাত তুলছিস? তোর শরীরের সমস্ত তেজ আমি গুড়িয়ে দেবো খুব তাড়াতাড়ি। তোদের দুটোকে যদি আমার পালঙ্কে না নিতে পারি, তবে আমিও এক বাপের বেটা নই। কথাখানা বলেই সে দলবল নিয়ে হনহন করে বেরিয়ে যায় বাজার থেকে। ধীরে ধীরে কমে আসলো মানুষের জটলা। দোকানিরা নিজের দোকান ফেলে ছুটে এসেছিল, তাই আবারও হন্তদন্ত হয়ে ছুটল নিজেদের দোকানের দিকে। একই স্থানে ঠায় দাঁড়িয়ে ফুঁসছে জোভিয়া। রাগ হলো জার্নাবের। ভেজা কণ্ঠে কপট রাগ দেখিয়ে বলল, তোমাকে কে বলেছিল এত বাড়াবাড়ি করতে? বসে থাকতে বলেছিলাম না তোমায়? রাগ নিয়ন্ত্রণ করতে অক্ষম হলো জোভিয়া। কিঞ্চিত রাগান্বিত স্বরে বলল, সব সময় কেন মুখ বন্ধ করে সহ্য করো এসব? কোথায় এত সাহস পাই ওই লোক? কিছু না বলাতে না দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে ওর অভদ্রতা। বাড়াবাড়ি দেখেছো কি? যেই মুখে ওই নোংরা শব্দ করে উচ্চারণ করেছে না, সেই মুখ সেলাই করে দিল শান্তি পেতাম না আমি। বাস্তবতা বড় কঠিন জোভিয়া। মুখ থাকলেই সবকিছু বলতে নেই, তেমনি হাত থাকলেই তা যার তার উপর উঠাতে নেই। হাত তোলার আগে অবশ্যই প্রতিপক্ষের শক্তি বিবেচনা করা উচিত। যেই প্রতিবাদ অন্যায় রোধ করার বদলে অপরাধীকে খেপিয়ে তোলে তাকে আরো বড় অপরাধ করার জন্য, সেই প্রতিবাদের কি খুব প্রয়োজন জোভিয়া? তোমার উচিত নিজের অনিয়ন্ত্রিত রাগকে দমন করা।
তার কথার প্রেক্ষিতে রাগ শূন্য হলো জোভিয়ার। শান্ত স্বরে বলল, দমন করব, কিন্তু দাফন নয় বুবু। যতদিন জিদানের মতো মানুষের সম্মুখীন হব ততদিন এই রাগ নতুন করে জন্ম নেবে। রাস্তার কুকুরের জন্য হয়তো 2টা ধমকই যথেষ্ট, তবে মানুষের মাঝে মিশে থাকা কুকুরেরা মুখের কথার মূল্য দিতে জানে না। ভদ্রতার খোলস ছেড়ে এদের জন্য 1000 বার অভদ্র হতেও প্রস্তুত আমি। নিশ্চুপ থাকলো জার্নাব। সে যেন গভীরভাবে আভাস পাচ্ছে অনাগত কোনো ঝড়ের, যা দ্রুতই ধেয়ে আসছে তাদের দিকে। চিৎকার চেঁচামেচি করে শোরগোল বাঁধানোর মেয়ে সে নয়, তাই এই মুহূর্তে কঠিন নীরবতাকেই বেছে নিল সে। নীরবতার ইতি টেনে পাশের দোকানের 3 বছরের বাচ্চাটা হঠাৎ কেঁদে উঠল। সব ভুলে তৎক্ষণাৎ সেখানে দৌড়ে গেল জোভিয়া। দোকানে প্রবেশ করে মাদুরে বসে থাকা ছোট্ট ইনায়া ছাড়া আর কাউকেই দেখতে পেল না সে। এ কি, দোকান যে শূন্য! শাহিদা বা বাচ্চাটিকে কোথায় গেছে? বাচ্চাটা মাদুরে বসে বসে হাত পা ছুড়ে কেঁদে চলেছে। দ্রুততার সাথে কোলে তুলে নিল সে। কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটাহাঁটি করার পর গিয়ে থামলো বাচ্চাটা। কান্না থামিয়ে জোফিয়াকে আঁকড়ে ধরে পিটপিট করে চেয়ে আছে তার মুখের পানে। মুখের ওপর থেকে পর্দাটা সরিয়ে দিয়ে মুচকি হাসলো জোফিয়া। বাচ্চাটার নাম ইনায়া, সেই দোকানের মালকিন শাহিদা আপার কন্যা। আপার স্বামী সুলতানের মহলের একজন স্বল্প বেতনভুক্ত সেবক। পানির পাত্র হাতে হন্তদন্ত হয়ে ছুটে আসলো শাহিদা। জোভিয়ার কোলে ইনায়াকে দেখতে পেয়ে স্বস্তির শ্বাস ছেড়ে বলল, যাক, বাঁচলাম। কখন এলি? কিঞ্চিত রাগান্বিত স্বরে জোভিয়া বলল, তোমার কেমন আক্কেল বলো তো আপা? ছোট বাচ্চাটাকে এভাবে একা রেখে কোথায় গিয়েছিলে? আর বলিস না, পানি ফুরিয়ে গিয়েছিল। ইয়ানা ঘুমিয়েছিল, তাই দ্রুত পানি আনতে গিয়েছিলাম। তুই তো জানিস ওটা বাজারের একদম শেষ প্রান্তে। দৌড়তে দৌড়তে গিয়েছি আর এসেছি, এর মধ্যে যেন উঠে পড়েছে। হাঁপাতে হাঁপাতে বলল শাহিদা। এরপর থেকে পানির প্রয়োজন হলে আমাকে বলবে, ঠিক আছে? আমি এনে দেব। তবুও বাচ্চাকে ছেড়ে এভাবে কোথাও যাবে না। ছোট বাচ্চাকে এভাবে একা রেখে যাওয়া মোটেই উচিত হয়নি তোমার। আচ্ছা বাবা, আচ্ছা। তুই বাচ্চাদের এত আদর যত্ন করিস, অথচ বিবাহে রাজি হচ্ছিস না কেন বলতো? বিবাহের পর তোরও সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হবে। তাকে আদর করবি, তার সাথে সময় কাটাবি, কত সুন্দর হবে, তাই না? ইনায়াকে নিজের কাছে নিতে নিতে বলল শাহিদা। আচমকা বিষণ্ণতায় ছেয়ে গেল জোভিয়ার মুখখানা। হয়তো বিবাহের প্রসঙ্গ তোলার কারণে, অথবা পুরনো কোনো ক্ষত নতুন করে তাজা হবার কারণে। জোভিয়া গম্ভীর কণ্ঠে বলল, সবার ভাগ্য তো আর এক হয় না আপা। আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, তার মর্জিতেই সব হবে। কথা সম্পূর্ণ করেই সে ঝড়ের গতিতে ত্যাগ করলো সেই স্থান। ফিরে আসলো নিজেদের দোকানে। আনমনে বসে কিছু একটা ভাবছিল জার্নাব। হঠাৎ জোভিয়ার আসার শব্দ পেয়ে মুখ তুলে তাকালো সে। বোনের বিষণ্ণ মুখ দেখে চমকালো সে। দ্রুত এগিয়ে এসে শুধালো, কি হয়েছে আমার বোনটার? বুবু, আমি বিবাহ না করলে কি বোঝা হয়ে যাব তোমাদের নিকট? এসব কি বলছো? তুমি কি জানো না আমাদের নিকট কতটা মূল্যবান তুমি? 1000 সুখের কিনারা তুমি আমাদের। এমন কথা আমরা মনেও আনতে পারি না। তুমি এটা কিভাবে বলতে পারলে জোভিয়া? হতবাক নয়নে চেয়ে উত্তর দিল জার্নাব। দৌড়ে এসে তাকে চাপতে জড়িয়ে ধরল জোভিয়া। ক্ষীণস্বরে বলল, সুলতান তো কথা দিয়েছিল সে বাজারের মাঝখানে একটা পানির কল বসিয়ে দেবে, এতে বাজারের সকলেরই সুবিধা হতো। এখনো কেন দিচ্ছে না তাহলে? তুমি জানো আজ শাহিদা আপা ইনায়াকে একলা ছেড়ে ওই শেষ প্রান্তে পানি আনতে গিয়েছিল। বাচ্চাটার কিছু ক্ষতি হলে কি হতো বলো তো? হ্যাঁ তাই তো, তার হয়তো স্মরণে নেই বিষয়টা। আমি বলি কি, তুমি তো কথাবার্তায় বেশ পটু, তুমি একবার মহলে গিয়ে তাদেরকে বিষয়টা স্মরণ করিয়ে দাও। চিন্তিত ভঙ্গিতে বলল জার্নাব। তাকে ছেড়ে সরে দাঁড়ালো জোভিয়া। পানির পাত্রটা নিয়ে ঢক ঢক করে 2 ঢোক পানি খেয়ে নিয়ে বলল, কখনোই না, অন্য কাউকে যেতে বলো। আমি কোথাও যাচ্ছি না, মহলে তো একদমই না। সুলতানের মহলে অতিথি আপ্যায়নের তোড়জোড় চলছে পুরো দমে।
বিশাল আয়োজনের মধ্য দিয়ে করা হচ্ছে অতিথিদের আপ্যায়ন। চারিদিকে সকল সেবক সেবিকা নিজ নিজ কর্মে এতটাই ব্যস্ত যেন চোখের পলক ফেলারও সুযোগ নেই তাদের। সুলতান মহলে নেই, তাই আজমাইন মাহতাবকে সাথে নিয়ে পার্শ্ব সাম্রাজ্যও গিয়েছে ব্যবসায়িক চুক্তির ব্যাপারে আলোচনা করতে। এই সুযোগে মহলের বিশাল বৈঠকখানায় বৈঠক বসিয়েছে ওয়াসিফা সুলতান। সেখানে উপস্থিত আছেন সুলতান শাহজিল, শেহজাদি তানহা, এলিজা সুলতানের পিতা সুলতান ইহাসান, মাতা মার্জিয়া সুলতান এবং বোন মাইরা সুলতান, সাথে রয়েছেন ওয়াসিফা সুলতান নিজেও। ছোট্ট তোহফা বসে আছে ফুপিজানের কোলে। ভাসা ভাসা চোখ দুটো দিয়ে সে ঘুরে ঘুরে দেখছে সবাইকে। শেহজাদি তানহা তার ভীষণ পছন্দের একজন মানুষ। বাবার পরে এই একজনের কাছে সে যথাযথ আদর পায়। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল নীরবে বসে থাকা মায়েরার ওপর। কৌতূহলী নয়নে তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো কতক্ষণ। অতঃপর দূরে বসা সুলতান ইহাসানের দিকে চেয়ে শব্দহীন হেসে উঠল। তার সঙ্গে তাল মিলিয়ে হাসলেন সুলতান ইহসান নিজেও। সকলের মনোযোগ আকর্ষণ করে ওয়াসিফা সুলতান বললেন, তাহলে আলোচনা শুরু করা যাক। সকলের সম্মতি নিয়ে সে বলতে শুরু করে, আজ এই পারিবারিক বৈঠকের মূল বিষয়বস্তু হলো সুলতানের বিবাহ। এলিজা সুলতানের মৃত্যুর 2 বছর কেটে গেছে, তাই আমি চাইছি মহলে নতুন বেগম আনতে। তাছাড়া তৌফারও একজন মা প্রয়োজন। অন্যদিকে সাম্রাজ্য তার উত্তরাধিকার চায়। তার উপর আমার একমাত্র নাতনি তৌফা, তার তো জবান নেই, তাই তাকে দিয়ে সাম্রাজ্যের হাল ধরানো কোনো মতে সম্ভব নয়। তাকে নিয়ে এই আশা করা বোকামি ছাড়া কিছু নয়। যে কথাই বলতে পারে না সে সাম্রাজ্য সামলাবে কিভাবে? আর পুত্র সন্তান আনতে হলে সেক্ষেত্রে অবশ্যই একজন বেগমের প্রয়োজন। সর্বদিক বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি শাহজাহানের আবার বিবাহ দেওয়া হবে। আগ্রহের সাথে বসে থাকা মানুষগুলো মুহূর্তেই খানিক নড়ে চড়ে বসলো। বিরক্ত হলো তানহা। সে পূর্বেই আন্দাজ করেছিল বৈঠকের কারণ এটাই হবে। সুলতান ইহসান আপত্তি করে বলে উঠলেন, কিন্তু সে যে তোহফাকে নিজ কন্যার ন্যায় মূল্যায়ন করবে তার নিশ্চয়তা কি? আমার নাতনি তো আর হেলায় বেড়ে উঠতে পারে না। সে আমার কন্যার একমাত্র চিহ্ন। আমি এই প্রস্তাবে কখনোই সম্মতি দিতে পারি না। মার্জিয়া সুলতান অসন্তুষ্ট চিত্তে চাইল স্বামীর দিকে। তার বোধহয় মোটেও পছন্দ হলো না বাক্যগুলো। ওয়াসিফা সুলতান পুনরায় বলে উঠলেন, সেই ব্যাপারটা মাথাতে রেখেই আমি প্রস্তাব রাখছি আপনার নিকট। আপনার ছোট কন্যা শেহজাদি মাইরাকে আমি পুত্রবধূ হিসেবে চাইছি। সে নিশ্চয়ই বোনের কন্যাকে সঠিকভাবে মূল্যায়ন করবে। আচমকা এমন প্রস্তাবে চমকে উঠলেন সুলতান ইহসান। হুট করে এমন প্রস্তাব আশা করেনি তিনি। নড়ে চড়ে বসলো মায়েরা। কি হচ্ছে, কেন হচ্ছে, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অসহায় তার মুখভঙ্গি। তানহা দাঁতে দাঁত চেপে বসে রইল তোহফাকে নিয়ে। সন্তুষ্ট হলো বুঝি একজন ব্যক্তি, সে হলো মার্জিয়া সুলতান। তার যুক্তি হচ্ছে বাইরের মেয়ে বেগম হয়ে আসার চেয়ে ঘরের মেয়ে আসা ভালো। আসলেই কি ভালো? প্রকৃতির এই নিষ্ঠুরতা বুঝি হার শেষ হবে না। ওয়াসিফা সুলতান পুনরায় বললেন, মায়রাকে না পেলে অন্য কেউ বেগম হয়ে আসবে এই মহলে। কারোর মৃত্যুতে পুরো একটা সাম্রাজ্য থমকে যেতে পারে না। তওফার জন্য এটাই ভালো হবে যে সে তার খালামণিকে পাবে আম্মাজান হিসেবে। এখন সিদ্ধান্ত আপনার। সুলতান ইহসান মায়া মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করল তোহফার দিকে। সে আপাতত তানহার কোলে বসে নিজের হিজাব ধরে টানাটানি করছে। তোহফার মাঝে যেন এলিজাকে খুঁজে পায় সে। তার এলিজাও ছোট্টবেলায় ঠিক এমনভাবে হিজাব টানাটানি করতো সারাক্ষণ। তার নাতনিটা এত ছোট বয়সে মাতৃহারা হয়েছে। এখন নতুন বেগম আসলে তার ওপর বিশাল প্রভাব পড়বে। শাহজাহান প্রচণ্ড ভালোবাসে এলিজাকে, এতে কোনো সন্দেহ নেই। তবুও দিন শেষে সে একজন পুরুষ, একজন সুলতান। তারও নিশ্চয়ই সঙ্গী প্রয়োজন। তার পুরোটা জীবন এখনো পড়ে রয়েছে। আজ হোক কাল হোক কেউ না কেউ আসবেই তার জীবনে। সব কিছু চিন্তা ভাবনা করে সে অসহায় ভঙ্গিতে বলে উঠলেন, আমি রাজি এই প্রস্তাবে। আপনি
কথা বলুন শাহজাহানের সঙ্গে। খুশি হলেন ওয়াসিফা সুলতান এবং মার্জিয়া সুলতান। তারা একত্রে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আলোচনার সমাপ্তি বুঝে উঠে গেলেন সুলতান শাহজিল। অপরদিকে নির্বিকার ভঙ্গিতে চেয়ে রইল মায়েরা। বড় বোনের স্বামীর সঙ্গে বিবাহ, দ্রুতই তার স্বামী হবে সে, নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে হবে তাকে। এ কি আদৌ সম্ভব? জানা নেই তার। কিঞ্চিত বিরক্ত হলো তানহা। কৌতূহলী হয়ে তার মুখের দিকে চেয়ে আছে তোহফা। বিরক্তি ভাব যেন হাওয়ায় উবে গেল তানহার। তোহফার ছোট্ট ছোট্ট আঙুলগুলো ছুঁয়ে দিয়ে মিষ্টি হাসল সে। ফুপিজানের হাসিতে খুশি হলো বোধ হয় তোহফা। নিজের ঠোঁট দুটো খানিক প্রসারিত করলো সে। হুট করে খুব কান্না পেল তানহার। তোহফা যদি কথা বলতে পারতো, সে নিশ্চয়ই এখন জানতে চাইতো কার বিবাহের আলোচনা চলছে। কি বলতো সে তখন? তোমার পিতার বিবাহ, নাকি তোমার আম্মাজানের স্থান তোমার খালামণি পেতে যাচ্ছে, এটা বলতো। নিষ্ঠুরী নিয়তি কি খেল খেলছে তাদের নিয়ে। উপরওয়ালা বুঝে এতটাই নারাজ তাদের প্রতি। তার আম্মাজান বুঝল না নিজ পুত্রের ভালোবাসা। উত্তরাধিকার পেতে উতলা হয়ে উঠেছে সে, অথচ রামান সাম্রাজ্যের সুলতানের হৃদয়ের স্পন্দনের সাথে মিশে আছে একটিই নাম, এলিজা। এলিজা সুলতান। ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করে মহলে ফিরেছেন সুলতান ও আজমাইন মাহতাব। পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে শুরু হবে হয়তো এখন থেকেই। পার্শ্ব সাম্রাজ্যের সুলতান ওমার তার সন্ধির প্রস্তাব গ্রহণ করেছেন, তাই বেশ খোশ মেজাজে মহলে ফিরেছেন তারা। সুলতান শাহজাহান মহলে প্রবেশ করতেই একজন সেবক এসে বার্তা দিয়ে গেল, আম্মাজান এক্ষুনি নিজের কামরায় ডেকেছেন তাকে। অবাক হলেন সুলতান। হঠাৎ এমন জরুরি তলব? তার অনুপস্থিতিতে কিছু ঘটেছে নাকি মহলে? মাহতাবকে তার কামরায় অপেক্ষা করতে বলে সে দ্রুত এগিয়ে গেল আম্মার কামরার দিকে। ওয়াসিফা সুলতানের কামরার সম্মুখে আসতেই পাহারারত সেবকগণ মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করল। তাদের মধ্যে একজন উচ্চস্বরে জানান দিল সুলতানের আগমন বার্তা। দ্বার খুলে দিল ওয়াসিফা সুলতানের খাস দাসী রেবেকা। অতঃপর দাঁড়িয়ে রইল কক্ষের এক কোণে। ওয়াসিফা সুলতান আয়েশি ভঙ্গিতে বসে আছেন নিজের পালঙ্কে। আম্মার গম্ভীর মুখশ্রীতে ভ্রু কুচকাল শাহজাহান। সে আন্দাজ করতে পারল মহলে কিছু ঘটেছে। উঠেই দাঁড়ালেন ওয়াসিফা সুলতান। শান্তস্বরে বললেন, এসেছো, বসো এখানে। বসবার প্রয়োজন নেই আম্মাজান। মাহতাবের সাথে জরুরি আলোচনায় বসতে হবে লক্ষ্মীর খুনের ব্যাপারে। তাছাড়া সৈনিকদের বেতনটাও বাড়াতে হবে, সে ব্যাপারে একটু আলোচনা করতে হবে। আপনি এত জরুরি তলব করলেন যে, কিছু ঘটেছে কি? বিরক্ত হলেন ওয়াসিফা সুলতান। ঝাঁঝালো স্বরে বললেন, সৈনিকদের বেতন বাড়ানোর কি দরকার? তাদের তো যথেষ্ট সুবিধা দেওয়া হচ্ছে। সে আপনি বুঝবেন না আম্মা। তারা নিজেদের প্রাণের বিনিময়ে সাম্রাজ্য রক্ষার ভার নিয়েছে, সেই তুলনায় বেতনটা নেহাতই কম হয়ে যায়। আপনি চিন্তা করবেন না, যতটুকু বাড়ানো উচিত ঠিক ততটুকুই বাড়ানো হবে। সৈনিকদের বেতন বাড়ালে সুলতানের অর্থে টান পড়ে যাবে না। সে তুমি বাড়াতেই পারো, এই সাম্রাজ্যের সুলতান তুমি, তোমাকে তো আর বাধা প্রদান করা যায় না। আম্মার অভিমানী মুখের দিকে চেয়ে মৃদু হাসলেন সুলতান। এমন সময় ওয়াসিফা সুলতান বলে উঠলেন, তোমার এখন বিবাহ করে নেওয়া উচিত শাহজাহান। এলিজার মৃত্যু 2 বছর হয়ে গেছে। এতটা সময় কি যথেষ্ট নয় নিজেকে সামলে নেওয়ার জন্য? চমকালো শাহজাহান। গায়েব হলো তার মুখের হাসি। সে হতবাক হয়ে শুধালো, এগুলো কি বলছেন আম্মা? আর কতবার বললে আপনি বুঝবেন? এলিজার স্থান অন্য কাউকে দেয়া সম্ভব নয় আমার পক্ষে। এসব বলে কেন আমাকে পুড়িয়ে ছাই করতে চান আপনি? বিচলিত হলো না ওয়াসিফা সুলতান। সে জানতো এমন উত্তরই আসবে তার নিকট থেকে। শাহজাহানের হতাশা আরো বাড়িয়ে দিয়ে তিনি বলে উঠলেন, সুলতানদের এভাবে এক নারীর জন্য জীবন বিলিয়ে দিলে চলে না। তোমার ওপর পুরো একটা সাম্রাজ্য নির্ভর করে আছে। তোমার দায়িত্বের মাঝে কি পড়ে না এই সাম্রাজ্যকে তাদের পরবর্তী সুলতান উপহার দেওয়া? তারা কি তাদের সুলতানের কাছে চাইতে পারে না একজন সম্রাজ্ঞী? তাদের জন্য আমি এত কিছু করতে পারলে তারা কেন পারবে না এতটুকু আত্মত্যাগ করতে? সম্রাজ্ঞী তো তাদের এনে দিয়েছিলাম আমি, তাকে রক্ষা করতে পারেনি তারা। রইল পরবর্তী সুলতান।
তোহফা তো আছে আম্মা, বংশ রক্ষার জন্য। আমার হৃদয় ভাঙবেন না আম্মা।